প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব ক্লাস টেস্ট 4, যেটা 24/5/2024 আলোচনা করা হয়েছে। এই ক্লাস টেস্টটি নেওয়া হয়েছিল। বিষয় ছিল বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, রুলস অ্যান্ড ক্যাননস, সংক্ষেপে বিবিসি। এই সাবজেক্টের অল টপিকসের উপরে ফুল মার্কস 60, টাইম ছিল 2 আওয়ার্স। তো এই ক্লাস টেস্টে আলোচনা করা হবে। কারা কেমন করেছিলেন আপনারা জানেন। এখন এই আলোচনা থেকে যেন আপনাদের পরবর্তী যে ক্লাস টেস্ট হবে 19 তারিখে, সেই 19 তারিখের ক্লাস টেস্টটা আমি চাচ্ছি সবারই ভালো হোক। তাই ক্লাস টেস্টগুলো আলোচনা করে আপনাদের পরীক্ষার খাতায় যে ভুলগুলো হয়েছিল সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি, এবং কিভাবে লিখলে আপনি ভালো নম্বর পাবেন সেটা বোঝানোর চেষ্টা করছি। তো স্বপন ভাইকে লাইনে আসার জন্য অনুরোধ করেছি। সম্ভব হলে লাইনে আসবেন স্বপন ভাই, এবং সবকিছু ঠিক আছে কিনা বলবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার। সবকিছু ঠিক আছে? জি স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। অডিও লেভেল ঠিক আছে? যথেষ্ট আছে? জি জি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নয়েজ না হলে আপনি লাইনে থাকতে পারেন। তো বার কাউন্সিল, যে প্রথম প্রশ্ন ছিল 1-এর ক, বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে? মানে বার বার কাউন্সিল কি অ্যাডভোকেটদের গার্ডিয়ান কিনা, গার্ডিয়ান বলা যাবে কিনা? নিবন্ধন কমিটির গঠন সম্পর্কে লিখুন। 2 এবং 3, টোটাল 5 নম্বর। তো অ্যান্সারিং হিন্টে যেটা আমি বলেছি যে বার কাউন্সিলকে একটা আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যাবে, এবং আপনাকে এটা অনুচ্ছেদ 10-এর আলোকে সংক্ষেপে উত্তর করতে হবে। অনুচ্ছেদ 10-এ কি আছে? বার কাউন্সিল অ্যাডভোকেটদের তালিকাভুক্তি করে এবং সেটার জন্য পরীক্ষা নিয়ে থাকে। অ্যাডভোকেটদের যদি কেউ অপরাধ করে, অসদাচরণ করে, তাদেরকে রিমুভ করে, অনেক সময় শাস্তি প্রদান করে। 10 ধারায় আমরা বেশ কয়েকটি কাজ দেখতে পাই। ফাংশন অফ বাংলাদেশ বার কাউন্সিল বা বাংলাদেশ বার কাউন্সিলের কাজ বা কার্যাবলীগুলো 10 অনুচ্ছেদে পাই। তো একজন অভিভাবকের কাজ কেমন হবে সেটার উপর ভিত্তি করে সে অভিভাবক কিনা সেটা বোঝা যায়। তেমনি বাংলাদেশ বার কাউন্সিল 10 অনুচ্ছেদে যে কাজগুলো করে, সে কাজগুলো দেখে আমরা বলতে পারবো এটা বাংলাদেশ বার কাউন্সিল অভিভাবক প্রতিষ্ঠান। তো অনুচ্ছেদ 10-এর মধ্যে 2-3টা পয়েন্ট দিতে হবে, দেওয়ার পরে যে এগুলো বেসিক কাজ, পরে বাংলাদেশ বার কাউন্সিল, অতএব বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যাবে। এই প্রশ্নের যদি আপনারা বিস্তারিত উত্তর চান আমাকে মেসেজ করবেন, আর যদি নিজেরা বানিয়ে লিখতে পারেন তো ফাইন। নিবন্ধন কমিটির গঠন, আমার যে লিখিত নোট আইন আদালত বার লিখিত 2024 চতুর্থ সংস্করণ পৃষ্ঠা 149-এ হুবহু এই প্রশ্নের উত্তর আছে। নিবন্ধন কমিটি 11B অনুচ্ছেদে আছে। নিবন্ধন কমিটিতে কয়জন থাকে সদস্য, কে থাকে, সভাপতি কে থাকে, এই সব কিছুই এখানে আলোচনা করা আছে। তারপর আইনজীবী হিসাবে তালিকাভুক্তির যোগ্যতা ও অযোগ্যতা কি কি, এটাও আমার নোটের 51 এবং 52 পৃষ্ঠায় আছে, একটু বলে দিই। এখানে বেসিক্যালি আপনাকে 27 অনুচ্ছেদ আলোচনা করতে হবে। 27 অনুচ্ছেদে 3টা বেসিক পয়েন্ট আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, 2 নম্বর হচ্ছে 21 বছর বয়স ন্যূনতম হতে হবে, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। এই হচ্ছে বেসিক 3টা পয়েন্ট। এরপরে যে পরের পয়েন্ট আসছে সেটা হচ্ছে 6 মাসের শিক্ষানবিষ্কার থাকতে হবে। আর অযোগ্যতার মধ্যে 27-এর মধ্যে আছে যে কেউ যদি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে চায়, কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে সে চাকরিচ্যুত হয়েছে, ডিসমিস হয়েছে, এবং 2 বছর অতিবাহিত হয়নি, তার মানে এই 2 বছর সে অযোগ্য। আর যদি ডিসমিস না, সাথে তার কনভিকশন হয়, সাজাও হয়, তাহলে 5 বছর অপেক্ষা করতে হবে। এটা তার অযোগ্যতা। তারপরে আরো অযোগ্যতা আছে, আমরা বিধির মধ্যে পাই 60, যে রুল বা 60 বিধির মধ্যে, যে কেউ যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সে কি করতে পারবে না, 5 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে অনুচ্ছেদ 27 এবং বিধি 60, এই দুইটার আলোকে লিখতে হবে। 51 এবং 52 পৃষ্ঠায় খুব স্পষ্ট সুন্দরভাবে দেওয়া আছে। অতএব এগুলোর উত্তর কমন,
প্রশ্ন কমন, এগুলো বিভিন্ন গাইডেও আপনারা পাবেন, খুব সহজেই পেয়ে যাবেন, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না। তারপর দুইয়ের ক, স্থানীয় বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। এটাও কমন প্রশ্ন দিয়েছিলাম, পৃষ্ঠা 50 এবং 51 মধ্যে আছে। এই প্রশ্নে আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছি, যেটা সচরাচর কোনো গাইডে নাই। বেশি পয়েন্ট নিয়ে আসার কারণ কি, যদি এইটা আমি 8 নম্বরের জন্য প্রশ্নটি দিয়েছিলাম, 8 নম্বরের জন্য যদি প্রশ্ন আসে, আপনাকে নিশ্চয়ই 10-12টা পয়েন্ট লিখতে হবে। যদি 5 নম্বরের জন্য প্রশ্ন আসে, আপনাকে 7-8টা পয়েন্ট লিখতে হবে। অন্তত যত নম্বর তার থেকে 2-3টা পয়েন্ট আপনাকে বেশি লিখতে হবে, তাহলে আপনি ফুল নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরেও এই ধরনের প্রশ্নে ফুল নম্বর না দিয়ে 1 নম্বর কমিয়ে দিতে পারে বা 1.5 নম্বর কম দিতে পারে। খ, আইন শিক্ষা কমিটি কিভাবে গঠিত হয়? আইন শিক্ষা কমিটি সম্পর্কেও খুব স্পষ্টভাবে আমার নোটের 47 পৃষ্ঠায় আছে। অতএব এটা কমন প্রশ্ন, এটা আলোচনা করার কিছু নাই, এটা বিগত সালের একটি প্রশ্ন। 3-এর ক, পেশাগত অসদাচরণ কি? এইটা আনকমন প্রশ্ন, এটা সচরাচর বিগত সালে, মানে অনেক পূর্বে হয়তো বা আসতে পারে, কিন্তু রিসেন্টলি এই প্রশ্নটা কখনো রিপিট হয়নি, এইভাবে আসেনি। এটার উত্তর আমি দিয়ে দিয়েছি। আর কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে পেশাগত বা অন্যান্য অসদাচরণ প্রমাণিত হলে তার কি কি শাস্তি হতে পারে? 2 এবং 3, টোটাল 5 নম্বর। খুব সংক্ষিপ্ত আমি প্রশ্ন করেছিলাম সবগুলোই। তো পেশাগত অসদাচরণ, এইটার উত্তর অনেকে লিখতে পারেননি, আবার বেশ কয়েকজন লিখেওছেন, মানে 50-50 হয়েছে। তো এই 2 নম্বরের জন্য আমি কতটুকু লিখতে হবে হুবহু আমি যেভাবে দিয়েছি, 2 নম্বরের জন্য এই 4.5 লাইন যথেষ্ট। তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের পেশাগত আচরণ ও নৈতিকতা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত বিধি বিধান পরিপন্থী আচরণকে পেশাগত অসদাচরণ বলে। তাহলে অ্যাডভোকেট যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে তালিকাভুক্ত অ্যাডভোকেট বলা হচ্ছে। তো তালিকাভুক্ত অ্যাডভোকেটরা কেমন আচরণ করবে, পেশাগত আচরণ কেমন হবে এবং মানুষ হিসেবে কেমন আচরণ করবে, তো এগুলো বাংলাদেশ বার কাউন্সিল 4টি অধ্যায়ে টোটাল 42টি বিধি বিধান বা ক্যাননস প্রণয়ন করেছেন। তো এই 42টা ক্যাননস এর আলোকেই চলতে হয় আমাদেরকে, এর বাইরে গেলেই সেটা কি হবে, পেশাগত অসদাচরণ। তাহলে বিধিবিধান পরিপন্থী বা বিধিবিধান লঙ্ঘন করলেও সেটাকে অসদাচরণ বলা যাবে। তাহলে বিধিবিধানের পরিপন্থী কোনো কাজ বা আচরণ অথবা বিধিবিধান এর লঙ্ঘনকেই অসদাচরণ বলে, এইভাবে উত্তর করা যাবে। তো একটি সেন্টেন্সেই সংজ্ঞা হয়ে গেল। একটু যুক্ত করব এরপরে। তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের অবশ্য পালনীয় বিধিবিধানকে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিক্যুইট, যেমন আইনের নাম আমি ইংরেজিতে লিখতে বলেছি, তো এইটাও ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিক্যুইট, এটাও আপনারা চেষ্টা করবেন ইংরেজিতে লেখা। কারণ বার কাউন্সিলের যে নতুন প্যাটার্নে পরীক্ষাগুলো হচ্ছে, 20 সাল থেকে শুরু হয়েছে, তো এই পরীক্ষায় দেখবেন যে আইনের নামগুলো এমসিকিউ রিটেন উভয় পরীক্ষায় ইংরেজিতে দেওয়া হচ্ছে। অতএব আপনারাও চেষ্টা করবেন আইনের নামগুলো ইংরেজিতে দেওয়া। তো ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিক্যুইট এটাও আইনের নাম, অতএব এটাও ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন। বাংলায় পেশাগত অসদাচরণ বিধিমালা এটা না লিখে ইটিক্যুইট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অত্র বিধিমালায় 4টি অধ্যায়ে মোট 42টি আচরণবিধি রয়েছে, যাতে অ্যাডভোকেটগণের পরস্পরের প্রতি, মক্কেলদের প্রতি, আদালতের প্রতি ও জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্য আলোচনা করা হয়েছে। তাহলে প্রথম লাইনে সংজ্ঞা দিলাম, এবং কিসের আলোকে সংজ্ঞা দিলাম, যে বিধিবিধান পরিপন্থী আচরণকে পেশাগত অসদাচরণ বলে। তাহলে বিধিবিধানটা কি জিনিস সেইটা আবার পরের 2-3টা সেন্টেন্সে আমি ব্যাখ্যা করে দিলাম। তো 2 নম্বরের জন্য পারফেক্ট একটা উত্তর। 3 নম্বর জন্য হলেও এতটুকুই আপনি লিখতে পারবেন। আর ঠিক পেশাগত অসদাচরণ সম্পর্কে যদি প্রশ্ন আসে, একটু বড় প্রশ্ন, মনে করেন যে 10 নম্বরের প্রশ্ন পেশাগত অসদাচরণের উপর চলে আসলো, তাহলে আপনাকে অবশ্যই 4টে অধ্যায়ে যে 42টি আচরণ বিধি আছে সেগুলোকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করতে হবে, যদি বড় প্রশ্ন আসে সেক্ষেত্রে। এরপরে এই যে পরের লাইনে যে শাস্তি কি দেওয়া হতে পারে, তো শাস্তি এটা লিখিত নোটের আমার 156 পৃষ্ঠায় আছে। 3 প্রকারের শাস্তি দেওয়া যায়: তিরস্কার করা যায়, বা সাময়িক বরখাস্ত করা যায়,
অথবা রিমুভ মানে একেবারে তার লাইসেন্স নিয়ে নেওয়া হবে, অপসারণ করা যাবে। তো এইটা আমাদের প্রথম পেজের আলোচনা হয়ে গেল। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। 2 নম্বর, 3-এর বাংলাদেশ, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অধীন গঠিত ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে লিখুন। ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার কি? এমসিকিউ প্রশ্ন। আমরা গতকালকে যে আলোচনা করলাম এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা আলোচনা ছিল। অ্যানসারিং হিন্ট আমরা পরের পৃষ্ঠায় পাচ্ছি। পরের পৃষ্ঠায় অ্যানসারিং হিন্ট। এইটা কিন্তু আমরা 155 থেকে 157 পৃষ্ঠায় হুবহু আমার নোটে আছে। এটা বর্ণনামূলক প্রশ্ন। আর বর্ণনামূলক প্রশ্ন কমন পেয়ে যাবেন যতটুকু, ততটুকু খুব একটা আলোচনার দরকার হচ্ছে না। কিন্তু যেটা কমন পাবেন না, প্রবলেমেটিক প্রশ্ন, সেটাই আপনাদের প্রবলেম হবে, বা আনকমন প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি। 4-এর এর বয়স 20 বছর। তাহলে প্রথমেই 20 বছর দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে বয়স হয়নি, ন্যূনতম বয়স 21 বছর। 27 অনুচ্ছেদ আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে এখানে। তাহলে সে সম্প্রতি আইন বিষয়ে ডিগ্রি লাভ করেছে। তো আইন বিষয়ে যেহেতু ডিগ্রি লাভ করেছে, তার মানে তার 27-এর 3 নম্বর যে পয়েন্ট, আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, এইটা তার আছে। অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় দ্রুত অংশগ্রহণের উদ্দেশ্যে সে তার শিক্ষানবিশ নিবন্ধনের কাগজপত্রে তথ্য গোপন করে বয়স 21 বছর উল্লেখ করে। বয়স 21 হয়নি, কিন্তু সে 21 উল্লেখ করছে ফর্ম ফিল আপের সময়, ইন্টিমেশনের সময়। উক্ত কাজের জন্য বাংলাদেশ বার কাউন্সিল এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? তো এইটা সম্পর্কে কিন্তু আমরা প্রথমে আহ, এটা অনুচ্ছেদ 27-এর 1-এ বয়স হয়নি, 21 বছর লাগে আছে 20 বছর, এটা বলতে হবে। এবং 60-এর যে 3 বিধি, এর আলোকে উত্তর করতে হবে। 60-এর 3 বিধিতে বলা আছে যে কেউ যদি মিথ্যা তথ্য দেয় পরীক্ষার কোনো একটা পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু তার 5 বছর সে বরখাস্ত হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এক্সফেল হবে। যেমন আগে পরীক্ষায় নকল করলে এক্সফেল করা হতো, এখনো করা হয়, কিন্তু সেটা খুব বেশি প্রচার হয় না। আগে কিন্তু খুব প্রচার হতো, কেউ যদি কোনো স্কুলের কেউ এক্সপেল করে সেক্ষেত্রে কিন্তু সেইটা অনেক বড় প্রচার হতো। কারণ সে এক্সপেল হওয়াটা, কপি করে পরীক্ষায় নকল করে এক্সপেল হলে, সেই সেই পরীক্ষার জন্য এক্সপেল হোক, বা আরো 1 বছর পরীক্ষা দিতে পারবে না, বা 2 বছর পরীক্ষা দিতে পারবে না, এরকম যদি হয় তাহলে তার শিক্ষা জীবনে একটা বড় কলঙ্ক হয়ে যায়। এবং আমাদের সময়ে, ওই সময়ে এসএসসি ইন্টার পর্যন্ত মোটামুটি আমাদের মূল্যবোধ নৈতিকতা ভালোই ছিল। এর মধ্যে যদি 2-1 জন এরকম কাজ করে এবং ধরা পড়ে, তাহলে সে মানে ডিপ্রেশনে চলে যেত। এটা অনেক বড় মান সম্মানের একটা বিষয় ছিল। তো এই মুহূর্তে যারা, আমরা দেখছি যে পরীক্ষার হলেও একটা খবর দেখলাম যে গাঁজা নিয়ে গেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছে, পকেটে করে গাঁজা নিয়ে গেছে। তো আমি একটা পোস্ট দিলাম যে আমাদের নৈতিকতা এবং মূল্যবোধ কোন পর্যায়ে গেছে, তলানিতে চলে গেছে। এটা আমাদের সমাজের জন্য খুবই লজ্জাজনক এবং চিন্তার বিষয়। পারিবারিক বন্ধনগুলো খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করাই এ এ এ আগামী 5 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আপনার লিখায় এই পয়েন্টটা থাকতেই হবে, এটা হচ্ছে মূল উত্তর। এবং অনুচ্ছেদ এবং বিধি আপনি সঠিক লিখতে পারছেন কিনা, যদি লিখতে পারেন তাহলে আপনি অবশ্যই 5-এ 5 পাবেন। শিবলি ভাই, বলেন। এখানে আমি লিখেছি যে আপনার নিবন্ধন পরীক্ষা অভিযোগ প্রমাণিত হওয়ার তারিখ থেকে পরবর্তী 5 বছর, এটা কি অভিযোগ প্রমাণের তারিখ থেকে, নাকি তিনি যেদিন থেকে তার ইন্টিগ্রেশনের কাগজপত্র জমা দিয়ে তিনি যেদিন থেকে এনরোল হয়ে মানে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছেন তখন থেকে হবে? এটা একটু জানতে চাচ্ছিলাম। আপনি এই প্রশ্নের উত্তরের নম্বর কত পেয়েছেন? আমি 5 পেয়েছি। আচ্ছা, 5 পেয়েছেন। আর তার মানে আপনি লিখেছেন সঠিক, কিন্তু আপনি অতিরিক্ত জানতে চাচ্ছেন যে পরীক্ষার যে হলে সে, মানে আপনার প্রশ্ন আমি এখনো ক্লিয়ার হয়নি, প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা হচ্ছে, উনি উনি ওনার যে 5 বছর গণনা শুরু হবে, 5 বছরের শাস্তি, হ্যাঁ,
এটা কি হ্যাঁ, উনি যেদিন ফর্ম জমা দিয়েছেন সেদিন থেকে শুরু হবে, নাকি যেদিন তার অভিযোগ প্রমাণিত হয়েছে সেদিন থেকে শুরু হবে, সেটা আমি চাচ্ছি। এটা তো আসলে বার কাউন্সিল নিশ্চয়ই বিবেচনা করবেন। উনি যখন ধরা পড়বে, ধরা হুম পড়ার পরে তো অভিযোগ প্রমাণিত হবে নিশ্চয়ই এটা পরে। তো ওটা নিশ্চয়ই হুম। যেদিন থেকে উনি পরীক্ষার ফর্ম ফিল আপ করছেন সেদিন থেকে নিশ্চয়ই গণনা হবে, নাকি অভিযোগ প্রমাণের যে- তারিখ থেকে গণনা হবে, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। যেদিন যেদিন রায় প্রকাশ হবে সেদিন থেকে। রিসেন্টলি আমরা জি জি একটা দেখেছি যে পরীক্ষার মানে অসদুচ্চ মানে পরীক্ষার খাতায় অব্রান্তর কথাবার্তা লিখেছিল, তাই 5 জন না 6 জনকে ব্যান করেছিল। হ্যাঁ, তো যেই দিন এই যে ব্যান করা হবে সেই দিন থেকেই 5 বছর। বুঝতে পেরেছেন? মানে জি যেদিন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, এখন জি সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত সে ঝুলে থাকবে। সেই সময়টা তো লস যাচ্ছেই, এবং যেদিন সিদ্ধান্ত নেওয়া হলো সেদিন থেকে আবার 5 বছর সে ব্যান থাকবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে প্রশ্ন পড়ি। খ, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বার অ্যাট ল ডিগ্রিধারী ব্যক্তি কিভাবে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হন? তাহলে বার অ্যাট ল ডিগ্রি যার আছেন, তো ডিগ্রি যার আছে তিনি কিভাবে তালিকাভুক্ত হবেন? মানে এইটা প্রশ্ন করেছি আমি। এই ধরনের প্রশ্ন বিগত সালে আসেনি। আমার মাথায় এই প্রশ্নটা কেন আসলো, কোর্টে একদিন মানে আমার ক্লাসে লিখিত ব্যাচ চলছে, লিখিত ব্যাচে নাই এই মুহূর্তে, এমসিকিউ ব্যাচে ব্যারিস্টার আছেন। আমার মানে আমার অনলাইন কোর্স করছেন, এমসিকিউ ব্যাচে ব্যারিস্টার আছেন, আপনারা দেখবেন ঠিকানায় অ্যান্সার শিটে উল্লেখ আছে। তো ব্যারিস্টার কোর্টে কথা প্রসঙ্গে আমাকে এক সিনিয়র জিজ্ঞাসা করলো, তোমার স্টুডেন্ট এখন কেমন হয়েছে, কোথাকার কোথাকার স্টুডেন্ট আছে, শুধু রাজশাহীর না রাজশাহীর বাইরেও আছে? তো আমি বললাম, স্যার রাজশাহীর থেকে রাজশাহীর বাইরেরই বেশি, ইভেন দেশের বাইরে থেকেও আমার কোচিং করছে, কারণ আমি অনলাইনে করাই। তো দেশের বাইরে মানে তো বলছে ব্যারিস্টার কয়েকজন আছেন, 23 সালে ছিল কয়েকজন, এবার একজন আছেন, আরো 2 জন ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করেছেন গতকালকে। হয়তোবা তারা 2 জন ভর্তি হয়ে যেতে পারেন এমসিকিউ ব্যাচে। তো যখন ব্যারিস্টারের কথা বললেন তখন সিনিয়র আমাকে প্রশ্ন করছে, ব্যারিস্টারদেরকেও কি এই বার কাউন্সিলের এমসিকিউ রিটেন ভাইবা পরীক্ষা দিতে হয়? মানে ওনার ধারণা যে ব্যারিস্টার শুধু ভাইবা দিলেই হয়ে যায়, এমসিকিউ রিটেন পরীক্ষা দিতে হয় না। তো তখন আমার মাথায় এই প্রশ্নটা আসছে, যেহেতু মানুষের সচেতনতার অভাব আছে, অতএব অনেকে মনে করেন ব্যারিস্টার হলে হয়তো বা লাইসেন্সের জন্য পরীক্ষাই দিতে হয় না, অটো লাইসেন্স হয়ে যায়। তো এইটার থেকে আমার এই প্রশ্নটা মাথায় আসছে, যে বারেট ল যাদের আছে, যারা ব্যারিস্টার, তারা কি অটো অ্যাডভোকেট হয়ে যায়, না তাদেরকেও পরীক্ষা দিতে হয়? প্রসিডিউরটা কি? তো প্রসিডিউরটা অনেকের স্বচ্ছ ধারণা ছিল, অনেকের ছিল না, অনেকে এটা লিখেননি। বারেট ল একটি বিদেশি প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রি, বিধায় বারেট ল এর সমতুল্য সনদ সংগ্রহ করে নিবন্ধন ও 3 স্তরের পরীক্ষায় পাশ করা সাপেক্ষে, 3 স্তর বলতে এমসিকিউ, রিটেন, ভাইবা, একজন বার অ্যাট ল ডিগ্রিধারী ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন। তো 5 নম্বরের জন্য আপনাকে এই এই 2 লাইন লিখলে নিশ্চয় হবে না, কিন্তু জিস্ট বা মূল বক্তব্য এটাই। তাহলে অনুচ্ছেদ 27-এর 1-এ আপনাকে কি বলতে হবে? এই যে 3টা কোয়ালিফিকেশন সেটা আলোচনা করতে হবে। তাহলে 3টা কোয়ালিফিকেশনে তার থাকবে, তার ব্যারিস্টার হিসেবে তার আইনে ডিগ্রি থাকছে। ঠিক আছে? আর বিধি 60-এর 1-এ শিক্ষানবিশকাল সম্পর্কে কথা বলা হয়েছে, 6 মাস পর্যন্ত শিক্ষানবিশকাল, এই বিষয়গুলো বলা হয়েছে। তারপর 60-এর 3 এর আলোকে উত্তর করতে হবে। এই সবগুলো যখন ম্যাচ করবে, দুইটা বিধি, একটা অনুচ্ছেদ, তখন তাকে 3 স্তরে পরীক্ষা দিয়ে আসতে হবে। তার মানে যোগ্যতা আছে কিন্তু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিয়ে অটো লাইসেন্স হবে না অ্যাডভোকেটের। একজন ব্যারিস্টার হলেও অ্যাডভোকেট হিসাবে তিনি লাইসেন্স পাবেন পরীক্ষা দেওয়ার মাধ্যমেই। 5-এর-ক, একজন অ্যাডভোকেট তার চেম্বার হতে প্রায় 100 মিটার দূরত্বে মহাসড়কের পাশে একটি সাইনবোর্ড স্থাপন করেন। তাহলে তার চেম্বার আছে ভেতরে, মহাসড়ক যেটা বা মেইন রোড, সেখান থেকে ভেতরে হয়তো বা গলির মধ্যে। তো গলির মধ্যে হওয়ার কারণে তার যে চেম্বার কোথায় এটা দেখানোর জন্য হয়তো একটা সাইনবোর্ড দিচ্ছেন এবং তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই দিকে সাইনবোর্ড, আর যেন তা দেখে মক্কেলগণ সহজে তার চেম্বারে আসতে পারে। এটা খুব কনফিউশন তৈরি করে একটি প্রশ্ন, কারণ এই ধরনের সাইনবোর্ড আমরা বাস্তবে দেখে অভ্যস্ত। যদিও
অধ্যায় 1-এর বিধি 2-এ বলা আছে যে কোনো প্রচার করা যাবে না। আপনি জাস্ট কি করতে পারবেন, আপনার চেম্বারের সাথে একটা সাইনবোর্ড দিতে পারবেন ছোট্ট করে, এবং আপনি আপনার যে বাসার গেট সেটাতে দিতে পারবেন। ওই একই কথা, বাসাটাও চেম্বার হিসেবে ইউজ হয় অনেক সময়, যেমন আমার ড্রয়িং রুমটা চেম্বার হিসেবে ইউজ হয়। বাসায় যখন থাকি তখন অনেক মক্কেল আসে, ড্রয়িং রুমে বসে কথা বলি। আবার অনেক সময় আমি যে বিল্ডিং এ আছে, বিল্ডিং এর নিচে একটা বসার জায়গা আছে, অফিস আছে, পুরো বিল্ডিং এর একটা অফিসিয়াল অফিস রুম আছে, সেখানে বসেও আমি ডিসকাস করি, আজকে করলাম। তারপরে কোর্ট চেম্বার আছে, কোর্ট চেম্বারে আমরা সাইনবোর্ড ইউজ করি না, কি করি, ছোট্ট একটা স্টিল বা কাঠের ছোট্ট একটা নেম প্লেট থাকে ট্রায়াঙ্গেল শেপের, যেটা টেবিলের উপরে রাখতে হয়। তো এখানে নাম লেখা যায়, জাস্ট নাম লিখলাম অ্যাডভোকেট, বা নাম লিখলাম অ্যাডভোকেট, লিখে মোবাইল নম্বর দিয়ে দেওয়া হলো। 3 লাইন বা 2 লাইনের একটা নেম প্লেট, ছোট। এগুলো করা যাবে, এবং পারমিশন আছে শুধুমাত্র কি করার, ভিজিটিং কার্ড তৈরি করার। তাছাড়া কোনো জায়গায় সংবাদপত্রে বা ফেসবুকে বা কোথাও প্রচার করা যাবে না আমি অ্যাডভোকেট, আপনারা মামলা দেওয়ার জন্য চলে আসেন আমার কাছে, এই ধরনের কিছু বলা যাবে না। শিবলি ভাই। এখানে আমি জানতে চাচ্ছি, ওখানে প্রশ্ন করা হয়েছে একজন অ্যাডভোকেট তার চেম্বারে 100 মিটার দূরত্বে যাকে একটি সাইনবোর্ড স্থাপন করেছেন যেন তার মক্কেলগণ সমাজে চেম্বার আসতে পারে, এটা তো মক্কেলদের জন্য নির্ধারণ করেছে। এখানে তো হুম। সাধারণ মানুষের কথা বলা হয়নি। এটা এটা আর এটা 100 মিটার দূরত্ব তো বেশি দূরত্ব নয়, এটাকে কি আপনার বাণিজ্যিক উদ্দেশ্যে বলা যায় নাকি? এখানে তো আমরা চ্যাপ্টার 1-এর দ্বিতীয় যেটা বিধি সেখানে দেখেছি যে কোন আইনজীবী সাধারণ পেশাগত কার্ড, নাম ফলক ব্যবহার করতে পারেন। এখন নাম হুম। ফলকের মধ্যে কি এটা পড়ে না? এটাকে নাম ফলকের বাইরে পড়ে কিনা? কারণ এটা তো এখানে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে মক্কেলকে দেখানোর জন্য, কারণ অনেক মক্কেল তো চিনবেন না। উনি মক্কেলদেরকে দেখানোর জন্য চেম্বারে আসতে শুরু হওয়ার জন্য এটা স্থাপন করেছেন, উনি তো সাধারণ জনগণের জন্য স্থাপন করছেন, এটা কিন্তু এখানে প্রশ্নে বলা হয়নি। এটা আমি হুম। কনফিউশনে পড়ে এখানে গেছি আমি। একটা সাধারণ জনগণ যখন একটা অ্যাডভোকেটের চেম্বারের দিকে যাচ্ছে, উনি একজন পোটেনশিয়াল ক্লায়েন্ট, তার মানে উনি চেম্বারে যাচ্ছেন ডিসকাশনের পরে উনি মক্কেল হয়ে যেতে পারেন। ঠিক আছে? তো সাধারণ জনগণ, যিনি আইনগত পরামর্শ চাচ্ছেন, তিনি পোটেনশিয়াল একজন মক্কেল বা ক্লায়েন্ট। অতএব এটাও করা যাবে না, কারণ 100 মিটার দূরে, 100 মিটার যদিও খুব দূরে না, তবুও এটা আইন অনুসারে কি বিধি লঙ্ঘন, যদিও বাস্তবে করা হচ্ছে, এর থেকে অনেক কিছু করা হচ্ছে, 42টা বিধির অনেক লঙ্ঘন করা হয়। তো এইটা আমি প্রশ্ন করেছি, আমি উত্তর করেছি যে এইটা যৌক্তিকতা কি, তার চেম্বারের সাথে না, 100 মিটার দূরে কেন তিনি দিলেন? ওনার যদি মানে দরকারি হতো হাই রোডের সাথে করার, তাহলে ওনাকে চেম্বার হাই রোডের সাথে করতে হতো, তার যদি এই ধরনের ইন্টেনশন থাকে সেক্ষেত্রে। আর আমি বলে রাখি, ঢাকায় বেশ কিছু মানে নামকরা অ্যাডভোকেট আছেন যাদের চেম্বারের সামনেও সাইনবোর্ড নাই। হ্যাঁ, হাইকোর্টের অ্যাডভোকেট, মানে অনেক তার নাম প্রচার আছে, এত ভিড় চেম্বারে যে ওনার একটা সাইনবোর্ডও নাই, ইভেন ভিজিটিং কার্ডও করার দরকার হয় না তার। তো এই কাজের মাধ্যমে যখন মানুষ আসবে, তখন তার প্রচারের দরকার হবে না, সাইনবোর্ডেরও দরকার হবে না, ভিজিটিং কার্ডও দরকার হবে না। বুঝতে পারছেন বিষয়টা? আসলে এটাই বলা হয়েছে যে আপনার কাজের মাধ্যমে যখন একটা মানুষ, মনে করেন আপনার থেকে একজন সাপোর্ট পেলো, সেই আরেকজনকে নিয়ে আসবে আপনার কাছে, এইভাবে প্রচারটা হবে। এটাকে বলে অর্গানিক একটা প্রচার, যার মধ্যে কোনো ভেজাল নাই। এখন যদি আপনার কাজের উপর ভিত্তি করে মানুষ আসে, তাহলে আপনি নিশ্চয়ই ভালো সার্ভিস দিয়েছেন তাই আসছে, এটাই চাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, যে আপনি কাজ করেন, আপনার সুনাম এমনি ছড়িয়ে পড়বে, আপনি এমনি কাজ পাবেন। আপনাকে সাইনবোর্ড দিয়ে মানুষকে চিনাতে হবে না আপনার জায়গা, মানুষ এমনি আপনাকে খুঁজে নিবে। বুঝতে পারলেন বিষয়টা? জি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা, এখানে তাহলে এই যে একটা বার দেওয়া হয়েছে, লিমিটেশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে অনেকটা ইমপ্লাইড আর কি, আমাদেরকে বুঝতে হবে। এটা যদি কোনো বাণিজ্যিক উদ্দেশ্য, যেহেতু বোঝা যাচ্ছে যে ওনার চেম্বার মেইন রোড থেকে 100 মিটার ভেতরে, উনি চেম্বারের সামনে দিতে পারতেন, উনি মেইন রোডে দেওয়ার অর্থ চেম্বারে, হচ্ছে তাহলে হ্যাঁ বাণিজ্যিক উদ্দেশ্যটা এখানে একটা প্রশ্ন মেন করে। মেন ডোরে, এখানে মেন, এখানে দেখেন যে মহাসড়কের পাশে একটি সাইনবোর্ড স্থাপন করেন, তাহলে ওনার জি জি উদ্দেশ্য মক্কেল নিয়ে আসা। কিন্তু শুধু কি মহানগরের পাশে একটা সাইনবোর্ড থাকলে শুধু কি মক্কেল আসবে আর কিছু হবে না? যত গাড়ি যাবে ওই দিক দিয়ে তার গাড়ির যে লোকজন
তাদের চোখে পড়বে, পড়বে কিনা? রাস্তা দিয়ে যত তারপর হেঁটে যাবে মানুষ সবার চোখে পড়বে। তাহলে কি এটা উনি প্রচারের উদ্দেশ্যে করছেন না, বাণিজ্যিক উদ্দেশ্যে করছেন না? বুঝতে পারলেন জি এবার বিষয়টা? এখন উদ্দেশ্য যে জি মহানগরের পাশে উনি মানে মহাসড়কের পাশে দিয়েছেন, মানে গাড়ি দিয়ে যেতে পথচারীরা দেখবে, এটাই হচ্ছে ওনার হুম, অপরাধ। ঠিক আছে? জি 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 বুঝতে তাহলে পারছি। উক্ত কাজের মাধ্যমে তিনি কি পেশাগত অসদাচরণ করেছেন? হ্যাঁ, করেছেন। তাহলে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক আপনার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করুন। তাহলে এই প্রশ্নের উত্তরে কিন্তু ম্যাক্সিমাম সবাই ভুল করেছেন। যারা ভালো স্টুডেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড হন, তারাও ভুল করেছেন। কারণ এইভাবে প্রশ্নটাকে খুব ট্রিকি করা হয়েছে। মহাসড়কের পাশে বলে এবং 100 মিটার এবং মহাসড়কের পাশে, এইখানে অসদাচরণ হয়ে গেছে, কিন্তু মক্কেল আসার জন্য তিনি সহজে আসতে পারে, এইটার জন্য তার কোনো সমস্যা নাই। কিন্তু উদ্দেশ্য তো তা না। বাস্তবে ঘটনাটা কি হচ্ছে, বাস্তবের আলোকে চিন্তা করতে হবে। এখানে তার যে চেম্বার, তার চেম্বারের আশেপাশে যদি কোনো চেম্বার থাকে, তাহলে তিনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ তার চেম্বারে একটা মানুষ না আসতে লেগে নতুন একটা মক্কেল একটা মামলা পড়েছে, অ্যাডভোকেটের কাছে আসবে। তিনি কার চেম্বারে আসছেন জানেন না, কিন্তু শুনেছেন যে হ্যাঁ এখানে দুইটা চেম্বার আছে, একটা মিস্টার এ, একটা মিস্টার বি। তো মিস্টার এ সাইনবোর্ড দিয়েছেন, তিনি সম্ভবত সাইনবোর্ড দেখে মিস্টার এর কাছেই চলে যাচ্ছেন। তাহলে 10টা মক্কেলের মধ্যে বা 10টা জনগণ যিনি পরামর্শ নিতে যাচ্ছেন অ্যাডভোকেটের কাছে, 10টার মধ্যে 8টাই চলে যাবে সাইনবোর্ড আলা ওনার কাছে, আর 2টা যাবে হয়তোবা যার সাইনবোর্ড নাই তার কাছে। তাহলে যার সাইনবোর্ড নাই তিনি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? হচ্ছেন। এই কারণেই এটা করা যাবে না। তাহলে এইটার উত্তর করতে হবে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর অধ্যায় 1 বিধি 2 অনুযায়ী তিনি পেশাগত অসদাচরণ করেছেন। তাহলে প্রাসঙ্গিক আইনে আপনাকে এইটা আলোচনা করতে হবে এবং সিদ্ধান্তে বলতে হবে হ্যাঁ আচরণ আচরণ করেছেন। স্পষ্ট বলতে হবে পেশাগত অসদাচরণ করেছেন। ইনিয়ে বিনিয়ে বলা যাবে না, স্পষ্ট বলতে হবে করেছেন। তারপরে আপনার যুক্তি দেখাতে পারেন। এরপরে আরো একটি প্রবলেমেটিক প্রশ্ন। এ একজন জুনিয়র অ্যাডভোকেট, অ্যাডভোকেটই বলছি মানে লাইসেন্সধারী, শিক্ষানবিশ বলেনি। তিনি অধস্তন আদালতে প্র্যাকটিস করেন, তার মানে তিনি জেলা জজ আদালতে প্র্যাকটিস করেন। এবং বি একজন সিনিয়র অ্যাডভোকেট, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। তাহলে একজন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, উল্লেখ করা নাই হাইকোর্ট বিভাগ না অ্যাপিলেট ডিভিশনে। তো দুইটাই সুপ্রিম কোর্টের অংশ, হাইকোর্ট বিভাগ হোক আর আপিল বিভাগ হোক। এ বি এর চেম্বারে একজন মক্কেলকে নিয়ে আসায় বি খুশি হয়ে এ কে 10,000 টাকা প্রদান করেন। তাহলে মামলা হয়তো বা বেশ মোটা অঙ্ক ইনকাম হয়েছে, তাই ওই জুনিয়র অ্যাডভোকেটকে 10,000 টাকা খুশি হয়ে দিয়েছেন। অতঃপর এ দেখছে যে ভালোই তো, আমার ইনকাম যেহেতু কম, আমি এক কাজ করি, এই অ্যাডভোকেট বি এর কাছে আমি নিয়মিত মামলা নিয়ে যেতে শুরু করি। তার মানে এই জুনিয়র অ্যাডভোকেট কি শুরু করেছেন, নিজের কাজে ধ্যান না দিয়ে, নিজের কাজে মনোনিবেশ না করে তিনি লোয়ার কোর্টে প্র্যাকটিসের পাশাপাশি শুরু করেছেন কি নিয়মিত মামলা নিয়ে যাওয়া বি এর চেম্বারে। মক্কেল নিয়ে আসতে থাকেন এবং বি এ কে প্রতিটি মক্কেল নিয়ে আসার জন্য 10,000 টাকা করে প্রদান করতে থাকেন। এইটা আসলে কারা করে? মক্কেলকে কোনো চেম্বারে নিয়ে আসলে যারা টাউট দালাল তারা এই কাজগুলো করে। তো এই যে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের কাছে মামলা নিয়ে যাচ্ছে, এটার বিনিময়ে তিনি টাকা পাচ্ছেন, এইটা অনৈতিক একটা ইনকাম। এই ইনকামটা সঠিক না। এখন আমি একজন মক্কেলকে রেফার করছি তার ভালোর জন্য, সে বিয়ের কাছে যাবে কিন্তু আমাকে নিজে যেতে হবে এবং এটার জন্য টাকা নিতে হবে, অথবা আমি নিজে গেলাম না, মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে টাকা নিলাম, স্যার আমি তো মক্কেল পাঠালাম আমাকে কিছু টাকা দেন। বা চাইলাম না, সিনিয়র অ্যাডভোকেট নিজে থেকেই টাকা পাঠালেন। এই জিনিসগুলো করা যাবে না। আপনি যখন সার্ভিস দিবেন সেটার আপনি পেমেন্ট নেবেন। তো একজন মক্কেলকে একজন চেম্বারে, অন্য একজন অ্যাডভোকেটের চেম্বারে পাঠানোর বিনিময়ে আপনি টাকা নিচ্ছেন, এইটা কিন্তু নৈতিকভাবে ঠিক না। এটা করা যাবে না, ইথিক্সের বাইরে এটা। তাহলে এখানে টাকা কখন পাওয়া যেত? যদি অ্যাডভোকেট এ, তিনি জুনিয়র ঠিক আছে, কিন্তু উনি অ্যাডভোকেট বি এর চেম্বারেও আবার কাজ করছেন। তার মানে চেম্বার ওয়ার্ক গুলো করে দিচ্ছেন, কারণ তার ইচ্ছে যে তিনি কি করবেন, হাইকোর্টেও প্র্যাকটিস করবেন ভবিষ্যতে। তাহলে জুনিয়র অ্যাডভোকেট লোয়ার কোর্টে প্র্যাকটিস করেন ঠিক আছে, মনে করেন ঢাকা কোর্টে প্র্যাকটিস করছে, পাশাপাশি হাইকোর্টের চেম্বারে উনি কাজ করছেন বি এর চেম্বারে।
চেম্বারে কাজ করছে এবং যে মামলা উনি নিয়ে আসছেন যে মক্কেলকে, মনে করেন সি নামে একজন মক্কেলকে নিয়ে আসলেন, সেই কাজে আবার সেই ড্রাফটিং তৈরিতে বা বেল পিটিশন রেডি করতে হেল্প করলো কে? অ্যাডভোকেট এ, যিনি জুনিয়র। তার মানে ওই মামলায় তো তার কন্ট্রিবিউশন থাকলো। শুধু মক্কেলকে নিয়ে আসলো না, উনি মামলা রেডি করতে help করলেন, হিয়ারিং এর জন্য সবকিছু রেডি করে দিতে হেল্প করলেন। সেক্ষেত্রে ওনার একটা হক তৈরি হলো সেই টাকার উপরে, তখন বিয়ের কাছ থেকে তিনি টাকাটা চাইতে পারেন, বা বিয়ের উচিত নিজে থেকে কিছু তাকে কি দেওয়া, টাকা পয়সা দেওয়া। ঠিক আছে, এবার বুঝতে পারলেন এটার ব্যাখ্যাটা? অনেকে এটা ভুল করেছেন যে খুশি হয়ে দিলে নিতে সমস্যা কি, খুশি হলেও দিলে দিলে নেওয়া যাবে না। আপনার তখন নৈতিক যে চরিত্র সেটা প্রশ্নবিদ্ধ হবে, কারণ এই অভ্যাসটা খুবই খারাপ। আপনাকে প্র্যাকটিসে ধ্যান দিতে হবে, তাহলে আপনি শাইন করবেন। এইগুলো কাজে ধ্যান দেওয়া যাবে না, তাহলে আপনি মূল জায়গা থেকে ফোকাস সরে যাবে। প্র্যাকটিসে আর মনোনিবেশ করতে পারবেন না, শুধু এইভাবে টাকা ইনকাম করার ইচ্ছা হবে। কারণ আপনার জুনিয়র উকিল, আপনার ইনকাম কম, আপনি 10,000 টাকা মানে আপনার একটা বড় অ্যামাউন্ট। যদি দুইটা তিনটা মামলা দিতে পারেন 30,000 টাকা, একটা বাড়তি ইনকাম, তাহলে এই ইনকামের লোভে আপনি নিজের মামলায় ধ্যান দিতে পারবেন না। এইটা তখন আপনার জন্য বিপদের কারণ হবে। এটা করা যাবে না। এ এবং বি এর এমন কর্মকাণ্ডের মূল্যায়ন করুন। এ বি দুইজনই অসৎ আচরণ করেছে, কারণ এখানে অধ্যায় 1 বিধি 8 এবং অধ্যায় 4 বিধি 8 অনুযায়ী আপনারা দেখবেন উভয়ই পেশাগত অসদাচরণ করেছেন। তার মানে এখানে কাজের উপরে ফি বন্টন করতে হবে, যেটা এখানে হচ্ছে না। এখানে দালালির জন্য ফি দেওয়া হচ্ছে। এই যে জুনিয়র অ্যাডভোকেট প্রথমে যে মামলা নিয়ে গেলেন, সিনিয়র অ্যাডভোকেট উনি কেন খুশি হয়ে 10,000 টাকা দিলেন? যদি টাকা না দিত তাহলে তো এই রিলেশনশিপটা তাদের মধ্যে তৈরি হতো না, অ্যাডভোকেট এবং টাউট দালালের রিলেশনশিপ, এটা হতো না। এটার জন্য দুইজনই দায়ী আছে। অনেকে উত্তর করেছেন, একজনকে দায়ী করেছেন, একজনকে করেননি। অনেকেই কাউকেই করেননি, কিন্তু দুইজনকেই দায়ী করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল সদস্যদের সদস্যপদ কিভাবে শূন্য হয় এবং তা কিভাবে পূরণ করা হয়? তো শূন্য হয় বিধি 91 আছে, কয়েকটি পয়েন্ট আছে, দুইটি পয়েন্টে সেটা আবার তৈরি হবে। তার মধ্যে যদি কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য হওয়ার পরে নৈতিক অসদাচরণের কারণে তার যদি লাইসেন্স হারিয়ে যায়, মানে রিমুভ করা হয়, তাকে অপসারণ করা হয়, যেহেতু সে আর অ্যাডভোকেটই নাই, তাই বার কাউন্সিলের সদস্য থাকবে না, তার পদটা শূন্য হয়ে যাবে। তিনি যদি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করা অবস্থায় বার কাউন্সিলের সদস্য হন, তারপরে তিনি যদি আবার মানে তার উন্নতি হয়ে যায়, মানে পদোন্নতি হয়, তিনি হাইকোর্টের জাস্টিস হয়ে গেলেন, সেক্ষেত্রে এলিভেটেড হয়ে যাওয়ার কারণে তার পদটা শূন্য হয়ে যাবে। কারণ অ্যাডভোকেট যখন বিচারপতি হয়ে যান, তখন তিনি আর অ্যাডভোকেট থাকেন না। আর অ্যাডভোকেট না থাকলে তিনি বার কাউন্সিলের সদস্য আর থাকেন না। এইভাবে শূন্য হয়। তিনি যদি মারা যান, সেই ক্ষেত্রে পরপর যেহেতু 3টা মিটিং এর দিনে আসতে পারবেন না, কারণ এক ব্যক্তি মারা গেলে তিনি তো আর মিটিং এ জয়েন করার জন্য তার আত্মা তো আর উঠে চলে আসবে না, এই কারণে এটা শূন্য পদ হয়ে যাবে। শূন্য পদ পূরণ করার বিধিবিধানও ওই 91 আছে, বলা হচ্ছে যে নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তাকে নেওয়া হবে। আর যদি না হয় তাহলে কো অপটেট করা হবে। এরকম কেউ যদি না থাকে, অর্থাৎ ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি আহ, নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে এমন ব্যক্তি খুঁজে নিয়ে আসতে হবে যে এই ধরনের পদের যোগ্য। 91 বিধিটা দেখে নেবেন, আমার নোটের পৃষ্ঠা 13-তে আছে, প্রথম দিকে আছে। তবে বলে রাখা ভালো, এটা এমসিকিউ নোট, আইন আদালত বার এমসিকিউ 2024 তৃতীয় সংস্করণ, পৃষ্ঠা 13-তে আছে। এটা এমসিকিউ নোটে আছে। আমি ক্লাস শেষে এমসিকিউ নোটের 13 পৃষ্ঠা স্ক্রিনশট দিয়ে আমি আপনাদেরকে আপলোড করে দিব। কারণ যাদের রিটেন নোট নাই, যারা রিটেন ক্লাসে আছেন, তাদের তো এমসিকিউ নোট রিসেন্ট যে 24 সালেরটা নাই। তো আমি এটা দিয়ে দিব আপনাদেরকে, অথবা আপনারা 91 বিধি থেকেও দেখে নিতে পারেন। তবে আমি দিয়ে দেবো ক্লাস শেষে। খ নম্বর, একজন অ্যাডভোকেট কোর্ট বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন। মানে এজলাসের পাশে একটা রুম থাকে, চেম্বার থাকে বিচারকের, ম্যাজিস্ট্রেট বিচারক বা জজ, এনাদের একটা খাস কামরা বা চেম্বার থাকে কোর্টের পাশেই, এবং অপর পক্ষের অনুপস্থিতিতে শুনানি করে একটি মুলতবি আদেশ প্রাপ্ত হন। তার মানে একটা টাইম পিটিশন উনি হিয়ারিং করছেন, করে উনি টাইম পিটিশন নিয়েছেন, পক্ষের আইনজীবী নাই, ওপেন এজলাসে না, তিনি খাস কামরায় চলে গেছেন। তিনি এমন কাজ প্রায়ই করেন। এটাও একটা বড় বিষয়, যে খুব এমার্জেন্সি হলে একদিন গেলাম,
কিন্তু তিনি প্রায়ই করেন, তার মানে তেনার এটা হ্যাবিট হয়ে গেছে। মানে অপর পক্ষের সাথে এটা কি করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। কারণ অপর পক্ষের অনুপস্থিতিতে শুনানি করা তো অসদাচরণের শামিল। আপনি কি মনে করেন তার কাজটি পেশাগত অসদাচরণ, পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা পরিপন্থী, মানে অসদাচরণ করেছে কিনা? এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান, তাহলে উক্ত উদ্দেশ্যে যথাযথ আইনের বিধান উল্লেখপূর্বক একটি দরখাস্ত মোসাবিদা করুন। তাহলে এইটা কিন্তু অধ্যায় 3-এর বিধি 4 এবং অধ্যায় 1-এর বিধি 5 অনুযায়ী অসদাচরণ। এবং এইটার যে ড্রাফটিং, সেটা কিন্তু আমার নোটে আছে, নোটের শেষ পৃষ্ঠাতে আছে, আপনারা ড্রাফটিংটা দেখে নিলে বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের উপকারে আসবে এটা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাত উত্তোলন করে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।